গুড আফটারনুন। সবাই কেমন আছেন? তো আজকে লাইভে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে। ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। যে বিষয়টা আমি আজকে আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। জেনারেল ইলেকশন 2024 or parliamentary election. So today I will try to discuss about that. এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ডাউট থাকে। তো যেহেতু এই বিষয়গুলা আমার মাস্টার্সে ছিল, পাবলিক পলিসি, পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, তো সেই সুবাদে আজকে I will try to remove some doubt about that. আপনারা পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা একটা বলছি প্রথম থেকে। তো যেটা হচ্ছে, একটু আগেই খবর পাওয়া গেল যে আমাদের পার্শ্ববর্তী স্টেট আসামে বন্যা পরিস্থিতি চলছে। আমি আগেই গতকালকে থেকে বা এর আগেও অনেকবার বিষয়টা উল্লেখ করেছি। ওখানে আজকে বিকাল দিকে নৌকাডুবিতে 5 জন লোক নিখোঁজ হয়। তো এনডিআরএফ টিম একটু আগেই একজনকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে, বাকিরা 4 জন এখনো নিখোঁজ রয়েছে। এই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত দুঃখিত। আমার আসামের যদি কোনো ভাই থাকেন তাহলে নিশ্চয়ই অন্য কোনো খবর জানা থাকলে আমাকে শেয়ার করবেন, আশা রাখবো। তো আজকে মূল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে আমাদের এই পার্লামেন্টারি ইলেকশন হয়, আমাদের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন, তাছাড়া আরো বিভিন্ন ধরনের যে ডাউটগুলো আমাদের মধ্যে আছে সেইগুলো আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে সরাসরি করতে পারেন, আশা করি উত্তর আনসার দেওয়ার চেষ্টা করব। তো মূল যে বিষয়টা হচ্ছে, দীর্ঘ 4 উইকস, 4 সপ্তাহের এই ম্যারাথন দৌড় 1 জুন শেষ হয়েছে। গত 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত টোটাল 7 ফেজে এই জেনারেল ইলেকশন 2024 এটা কন্ডাক্ট করা হয়। তো লাস্ট ফেজ ছিল 7th ফেজ, 1 জুন 2024। তো আপনারা সবাই জানেন যে আরো some couple hour before আমাদের এই ইলেকশন, after some couple hour এটা গণনা করা হবে, অর্থাৎ 4 জুন সকাল 8টা থেকে এই
গণনার কর্মসূচি অনুষ্ঠিত হবে। তো আগামীকালকের এই রেজাল্টের উপর ভিত্তি করবে আমাদের দেশ আগামী 5 বছর আপ টু 2029 পর্যন্ত আমাদের দেশ কতটুক অগ্রসর হবে, কি করবে, সেটা আগামী দিনে নির্ধারণ করা হবে। তো যারা প্রার্থী আছেন উনাদের ভাগ্য এখন ব্যালট বন্দি আছে। আমি আশা করব যে কোনো দলই নির্বাচনে বিজয়ী হোক না কেন, উনাদের সবারই উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা এবং কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা। তো আশা করি এইভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে। আর আমরা একজন সুনাগরিক হিসাবে অবশ্যই আমরা সকলেই ভোটদান করেছি। এটা আমাদের একজন সুনাগরিক হিসাবে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। যাই হোক, ডেমোক্রেসিতে ভোটদান অত্যন্ত জরুরি। তো এবারের এই যে ইলেকশন, সেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এবং সবচাইতে ব্যয়বহুল যে ইলেকশন, সেটা ওয়ার্ল্ড রেকর্ড। তো এখানে টোটাল 64.2 করোড় ভোটার অংশগ্রহণ করেছেন, ইনক্লুডিং 31.2 করোড় উমেন। তো বুঝতেই পারছেন, এটাই ছিল সবচাইতে বড় এবং ব্যয়বহুল একটা ইলেকশন। তো আমাদের ত্রিপুরাতে তো ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে ভোট শেষ হয়েছিল, পার্সেন্টেজ ছিল 78% সামথিং। তো যাই হোক, আমাদের ত্রিপুরার মানুষ সচেতন। আমাদের ত্রিপুরাতেই বেশি মানুষ ভোটদানে অংশগ্রহণ করে। আপনারা জানেন, আমরা এক সময় ইন্ডিয়ার সেকেন্ড এডুকেটেড স্টেট ছিলাম কেরালার পরে। আমাদের ত্রিপুরার লোক সচেতন। বর্তমানে আমরা 4 নম্বরে নেমে এসেছি, সেকেন্ডে গিয়েছে মিজোরাম। যাই হোক, মিজোরামও আমাদের একটা নর্থ ইস্টের 7 সিস্টার 1 সিস্টার স্টেট। ফার্স্টে কেরালা, সেকেন্ড মিজোরাম, আর থার্ডে চলে গিয়েছে দিল্লি, আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া। 4 নম্বরে ত্রিপুরা আমরা আছি। তো যাই হোক, এভাবেই আমাদের সচেতন থাকতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে আমি চেষ্টা করব এই যে প্রাইম মিনিস্টার কিভাবে নির্বাচন হন সেইগুলা ডিটেলস আলোচনা করা। তো আপনারা জানেন, আমাদের এই যে জেনারেল ইলেকশন বা পার্লামেন্টারি ইলেকশন, এটার মধ্যে টোটাল নাম্বার অফ 788 সিট আছে, যার মধ্যে রাজ্যসভার জন্য 245 এবং লোকসভার জন্য 543। এই টোটাল 788 সিট নিয়ে আমাদের সংসদ গঠিত হয়
লোকসভা এবং রাজ্যসভা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের লোকসভায় 2014 পর থেকে কোনো বিরোধী দলনেতা, যেটাকে বলা হয় অপোজিশন লিডার, সেটা বর্তমানে নেই। কারণ একমাত্র শাসক দল ছাড়া কোনো দলই 10% এভাব সিট পায়নি। তো বিরোধী লিডার নির্বাচিত হতে গেলে রাজনৈতিক দলগুলিকে 10% বেশি আসন পেতে হয়। তো আমাদের যে পার্লামেন্ট, ভারতীয় সংসদ, এটা হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায় বিভাগ। ভারতীয় সংসদে আপনারা আমি আগেই বলেছি যে দুইটা কক্ষ থাকে, লোকসভা এবং রাজ্যসভা, এই দুটি নিয়েই গঠিত হয়। নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এবং অপরটি উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। কোনো প্রস্তাবকে আইনে কনভার্ট করতে হলে লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই এই বিলটাকে পাশ করতে হয়। এই বিলটা যখন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হবে, তারপর রাষ্ট্রপতির মাধ্যমে এটা অনুমোদিত হয়ে এটাকে অ্যাপ্রুভ করার পর রাষ্ট্রপতি এটা আইনে পরিণত হয়। বিষয়গুলা তো এই লোকসভা এবং রাজ্যসভায় যারা নির্বাচিত হন তাদেরকে বলা হয় সাংসদ বা এমপি। তো লোকসভার যে ইলেকশনটা অনুষ্ঠিত হয় সেটাতে জনগণ সরাসরি ভোটদানের মাধ্যমে লোকসভার সদস্যদেরকে নির্বাচিত করেন। অপরদিকে রাজ্যসভার যে সাংসদ এমপি নির্বাচিত হন, ওনারা একটু অন্যভাবে নির্বাচিত হন। রাজ্যসভার সদস্যগণ রাজ্য বিধায়কদের দ্বারা, বিভিন্ন রাজ্যের যে বিধায়ক, তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন। রাজ্যসভায় টোটাল যে 245 আসনের মধ্যে 12টি আসন সংরক্ষিত। সেই 12টি আসন সাহিত্য, কলা, বিজ্ঞান, সোশ্যাল ওয়ার্কার, এই ধরনের বিভিন্ন ক্ষেত্র থেকে টোটাল 12 জনকে রাষ্ট্রপতির মাধ্যমে মনোনীত করা হয়। তো আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা, সেটা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এই প্রধানমন্ত্রী নির্বাচিত হতে গেলে আপনি যদি রাজ্যসভার সদস্য অবশ্যই হতে হবে এবং বয়স 24। প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি লোকসভার থেকে নির্বাচিত হতে হন, তাহলে আপনাকে সর্বনিম্ন বয়স 25 ইয়ার্স হতে হবে এবং রাজ্যসভার যদি সদস্য হন তাহলে 30 ইয়ার্স। দুটি বিষয়, যে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে
প্রার্থীকে অবশ্যই লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, এবং যদি লোকসভার থেকে সাংসদ হন তাহলে তাকে বয়সের সীমা হচ্ছে 25, এবং রাজ্যসভা থেকে হতে হলে 30। এইভাবে, এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এভাবেই আমরা প্রাইম মিনিস্টার নির্বাচন, মানে নির্বাচনে প্রাইম মিনিস্টারগণ অংশগ্রহণ করেন। তো ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ সম্পর্কে সাংবিধানিক যে নিয়ম আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 75(1), সেখানে খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়। তো বাট কোন নীতিতে সেটা নিয়োগ করা হবে সেটা বলা হয়নি। তো গতানুগতিক আমাদের যে সংসদীয় ব্যবস্থা আছে, সংসদের মধ্যে যারা গরিষ্ঠতা অর্জন করে, মানে 272, লোকসভা ইলেকশনে যারা 272 এই ম্যাজিক ফিগারটা যারা পায় তারা সংখ্যাগরিষ্ঠ। ওনারা নিজেদের মধ্য থেকে সবাই অনুমতি ক্রমে একজনকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করেন, তারপর রাষ্ট্রপতি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। এটাই হচ্ছে সংক্ষিপ্ত আকারে। তো সবচাইতে ইন্টারেস্টেড বিষয় হচ্ছে who is the youngest prime minister in India? আমাদের সবচাইতে ইয়ং প্রাইম মিনিস্টার কে ছিলেন আপনারা জানেন, তারপরে আমি বলতে চাচ্ছি রাজীব গান্ধী, 1984 to 1989। উনি ছিলেন আমাদের ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা who is the longest serving PM in India? বেশি সময়ে রাজত্ব কে করেছেন সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, 16 ইয়ার্স। সেকেন্ডে ছিলেন ইন্দিরা গান্ধী, 11 ইয়ার্স, এন্ড নরেন্দ্র মোদী থার্ডে, 10 ইয়ার্স। তো আরেকটা প্রশ্ন যেটা জাগে সেটা হচ্ছে হু ইজ দ্য মোর পাওয়ারফুল পারসন ইন ইন্ডিয়া? তো as per article 53(1) of the constitution, the executive power is vested mainly in the president of India. প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই হচ্ছেন ভারতের মোর পাওয়ারফুল পারসন। তো এই ছিল আজকের আলোচনা। তো এই বিষয়ে যদি আপনাদের অন্য আরো কিছু মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখা যাচ্ছে একজন জয়েন করেছেন। তো সুপ্রিম সিনহা, ওয়েলকাম। আপনাকে আমাদের লাইভে জয়েন করার জন্য ওয়েলকাম জানাই। গুড ইভিনিং, কেমন আছেন জানাই।
জানাবেন। আজকের এই যে মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে জেনারেল ইলেকশন 2024, এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন। সুপ্রিম সিনিয়র